আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ঢাকা ইউনিভার্সিটির 2024-25 সেশনের বি ইউনিটের অ্যাডমিশন টেস্টের ইংলিশ প্রশ্নগুলির ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল ভিডিও ক্লিপে চলে যাই। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে অনেক মানুষ সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে ভুয়া খবর বা মিথ্যা খবর ছড়ায়। এগুলোকে কি করা যায়? হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখন এটা সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বার, স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। এটা সঠিক উত্তর হচ্ছে স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। কেন? এখানে যেটা রয়েছে আমরা একটা একটা করে যদি অ্যান্সার করি, এ নাম্বার এখানে প্রথমটা ছিল, প্রথম গ্যাপের জন্য যেটা, এটা ঠিক ছিল, কিন্তু পরেরটাতে আসলে প্যাসিভ ব্যবহার করতে হবে, আইডেন্টিফাই এখানে এটা হবে না। তারপরে বি নাম্বার আর স্প্রেডিং, এটা হয়তো গ্রামাটিক্যালি ঠিক ছিল, কিন্তু পরেরটাতে আইডেন্টিফাইড এটা হচ্ছে না। সি নাম্বার অ্যান্সার, আমরা কেন ব্যাখ্যা করছি। এরপরে ডি নাম্বার যেটা হচ্ছে না, আর স্প্রেড এরকম আসলে কোনো ফর্ম হয় না গ্রামারে। ইজ বিং এটা আসলে ইলজিক্যাল। তার মানে এ, বি এবং ডি এই তিনটা হচ্ছে না, উত্তর হচ্ছে সি নাম্বার। কেন? বলা হচ্ছে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে ভুয়া নিউজ ছড়ায়, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, ছড়ায়। তাহলে সিম্পলি এখানে একটা মেন ভার্ব ব্যবহার করলেই হবে। স্প্রেড মানে ছড়ানো বা বিস্তার ঘটানো। অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ ছড়ায়, স্প্রেড। স্প্রেড মানে কি? ছড়ানো। এরপর বলছে হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। এখন যেটা আসলে চিহ্নিত করা যায়, এখানে আসলে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। কি করতে হবে? প্যাসিভ ভয়েস। যেটাকে চিহ্নিত করা যায়, যেটাকে চিহ্নিত করা যায় এরকম একটা অর্থ। প্যাসিভ ভয়েস, করা যায়, খাওয়া যায়, ধরা যায়, প্যাসিভ ভয়েস এটা। তো প্যাসিভ মানে কি? সেখানে একটা বি ভার্ব লাগবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে। সার্বিক বিবেচনায় এটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড। বি এটা একটা বি ভার্ব এবং আইডেন্টিফাইয়ের 3 নম্বর ফর্ম, আইডেন্টিফাইড, প্যাসিভ ভয়েস। তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। Many people spread fake news on social media which can be identified by checking carefully the source of information. এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। Certain serious diseases can be successfully treated dash detected in an initial stage. বলা হচ্ছে অনেক গুরুতর অসুখ বা কঠিন অসুখ যেগুলো সফলতার সাথেই সেগুলোর চিকিৎসা করা যায়, ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। ডিটেক্টেড মানে কি? ডিটেক্ট মানে কি? ধরা, ধরে ফেলা, ধরা যায়। বলা হচ্ছে যদি কঠিন অনেক অসুখ, কিন্তু সেটাও যদি ইনিশিয়াল স্টেজ মানে কি? একদম শুরুর অবস্থায়, প্রারম্ভিক অবস্থায় যদি সেটা ধরা যায় বা বোঝা যায় যে এরকম একটা সিরিয়াস ডিজিজ হয়েছে, মারাত্মক একটা অসুখ হয়েছে, তাহলে সেটারও ভালো মতো চিকিৎসা করা যায়। তাহলে সার্বিক বিবেচনা এখানে যে গ্যাপটা আমরা দেখছি, এখানে কোনটা বসতে পারে? ইফ, যদি, লেস্ট মানে পাশে বা এই ভয়ে, ওয়েদার কিনা, আনলেস যদি না, কোনটা হবে? সার্বিক বিবেচনা এখানে অ্যান্সার হবে যদি, ইফ। তাহলে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। যদি শুরুতেই সেটা ধরা যায় তাহলে কঠিন অসুখে ভালোভাবে চিকিৎসা করা যায়। এরপরের বাক্যটা আমরা খেয়াল করি। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু। যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে কাস্টমার কেয়ারে কল করা হয়েছে পুরো সকাল ধরে, বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু আমি সেটা পৌঁছাতে পারিনি, সেখানে পৌঁছাতে পারিনি বা লাইন পাইনি, এরকম একটা অর্থ। আই কান্ট গেট থ্রু, আমি পৌঁছাতে পারিনি। প্রেজেন্টের একটা ঘটনা, বর্তমানের একটা ঘটনা প্রেজেন্ট টেন্সে প্রকাশ করা হয়েছে। তার মানে আগেরটাও প্রেজেন্ট টেন্সে ঢুকবে, আগেরটাও প্রেজেন্ট টেন্সে ঢুকবে। হ্যাড বিন ট্রাইং এটা হবে না, ট্রাইড এটাও হবে না, উড বি ট্রাইং এটাও হবে না। তাহলে সার্বিক বিবেচনায় আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং। আমি পুরো সকাল ধরে কাস্টমার কেয়ারে কল করার চেষ্টা করেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য হবে এটা। বাট আই কান্ট গেট থ্রু, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি। দ্য সিনোনিম অফ ডিভিয়েট। ডিভিয়েটের সিনোনিম কি? সমার্থক কি? এখন সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ সম্পর্কে জানতে হলে এখানে আসলে কোনো কৌশল নাই, সেগুলো জাস্ট মাথায় থাকতে হবে। ডিভিয়েট শব্দের অর্থ কি? ডিভিয়েট শব্দের অর্থ হলো মূল বিষয় থেকে সরে যাওয়া, মূল বিষয় থেকে সরে যাওয়া। কন্টিনিউ অব্যাহত রাখা, চালানো, এটা হচ্ছে না। পারভেইড মানে কি? পরিব্যাপ্ত করা বা ছড়িয়ে পড়া। এরপরে রয়েছে ডাইগ্রেস মানে কি? অবান্তর হওয়া বা অপ্রাসঙ্গিক হওয়া। এরপরে রয়েছে অল্টারনেট মানে পরিবর্তন করা। তাহলে
ডিভিয়েট মানে হচ্ছে মূল বিষয় থেকে সরে যাওয়া। মূল বিষয় থেকে সরে যাওয়া মানে হচ্ছে কোনো একটা বিষয় আপনি লিখছেন বা বলছেন, সেই বিষয়টি না বলে অন্য বিষয় বলা, মানে অপ্রাসঙ্গিক কোনো কিছু বলা, অবান্তর কিছু বলা। তাহলে এটার উত্তর হওয়া উচিত ডাইগ্রেস। ডিভিয়েট এটার সিনোনিম হওয়া উচিত ডাইগ্রেস। এরপরের বাক্যটা আমরা খেয়াল করি, মেনি পিপুল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন এ সাস্টেইনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড আ ড্যাশ ইন ইকো-ফ্রেন্ডলি প্রোডাক্টস। মেনি পিপুল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং। সাস্টেইনেবল লিভিং কি? সাস্টেইনেবল লিভিং বলতে বোঝাচ্ছে যে অনেক মানুষ সাস্টেইনেবল লিভিং এর উপরে তারা আগ্রহী হয়ে উঠছে। সাস্টেইনেবল লিভিং মানে হচ্ছে টেকসই জীবনযাপন, মজবুত জীবনযাপন, যার অর্থ হলো যে আমরা পৃথিবীতে যখন বেঁচে থাকছি, আমরা জীবন ধারণ করছি, তখন পৃথিবীর যে সোর্স সেগুলো আমরা ব্যবহার করা কমিয়ে দিব। মানে পৃথিবীর যে প্রকৃতি থেকে প্রাপ্ত আল্লাহ প্রদত্ত যে উপকরণগুলো রয়েছে সেগুলো, যেগুলোর ব্যবহারের ফলে যেগুলোর পরিমাণ বা সংখ্যা কমে যেতে পারে, সেই জিনিসগুলো কম ব্যবহার করা। সাস্টেইনেবল লিভিং। মেনি পিপুল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন এ সাস্টেইনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড, যেটা স্পার্ক মানে হলো, স্পার্ক মানে স্ফুলিঙ্গ, মানে এখানে স্পার্ক মানে শুরু করা, হুইচ হ্যাজ স্পার্ক যেটা শুরু করেছে, এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, মানে মানুষ সাস্টেইনেবল লিভিংকে পছন্দ করে, এর জন্য তারা পরিবেশ বান্ধব প্রোডাক্ট ব্যবহার করা কি করছে, স্বাভাবিকভাবে পরিবেশ বান্ধব প্রোডাক্ট বাড়বে না কমবে? মানুষ যদি টেকসই জীবনযাপন করতে চায় তাহলে পরিবেশ বান্ধব যে পণ্যগুলো আছে সেগুলোর ব্যবহার বাড়িয়ে দিবে না কমিয়ে দিবে? বোঝা যাচ্ছে বাড়িয়ে দেবে। তাহলে এখানে কি হতে পারে? ডিক্লাইন মানে কি? হ্রাস পাওয়া, কমিয়ে দেওয়া, এটা হচ্ছে না। ক্যাটাস্ট্রফি বিপর্যয়, এটাও হচ্ছে না। সার্জ মানে বৃদ্ধি, এটা হলো সঠিক অ্যান্সার। 5-এর সঠিক অ্যান্সার হলো সি, আন্ডারস্ট্যান্ডিং আননেসেসারি, অপ্রয়োজনীয় একটা অপশন দেওয়া হয়েছে এখানে। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হচ্ছে সার্জ। মেনি পিপুল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন এ সাস্টেইনেবল লিভিং হুইচ হ্যাজ স্পার্কড আ সার্জ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ বটল। বলা হচ্ছে উনি হাসপাতালে গেলেন, আফটার ড্যাশ পরে, কোনো কিছুর পরে, অন দ্য হেড উইথ এ বটল মাথায় কিছু একটা হয়েছে, মাথায় বোতলের দ্বারা কিছু একটা হয়েছে। রিসিভ আ হিট, হিটিং, হিট, বিং হিট, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, বিং হিট। রিসিভ এ হিট, এখানে আফটার, এটা আফটারের পরে এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। আফটার বা বিফোর থাকলে এরপর যদি ভার্ব দিয়ে শুরু হয় বাক্যটা তাহলে তার সাথে আইনজি যুক্ত করতে হবে। তাহলে এই বিবেচনায় এখানে রিসিভে হিট বা সি নাম্বার হিট এই দুটা হচ্ছে না, হয় হিটিং হবে নাহলে বিং হিট হবে, এই দুটার একটা। গ্রামাটিক্যালি বি অথবা ডি, এই দুইটা ঠিক আছে। এখন অর্থ বিবেচনায় আসলে যদি এখানে আফটার হিটিং করা হয় তার মানে হচ্ছে ওই ব্যক্তি অন্য কাউকে হিট করেছে, এটা আসলে হচ্ছে না। উনি নিজেই আসলে মাথায় বোতলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, এর জন্য উনি হাসপাতালে গিয়েছেন, এরকম একটা অর্থ বোঝাতে আফটার বিং হিট মানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে। আফটার বিং হিট এরকম মানে হলো বি এর সাথে আইনজি যুক্ত করেছে, বিং হিট। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, উনি হাসপাতালে গেলেন আফটার বিং হিট আঘাতপ্রাপ্ত হওয়ার পরে। কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন? অন দ্য হেড উইথ এ বটল, মাথায় কি দ্বারা? বোতলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাহলে 6-এর উত্তর হলো বিং হিট, ডি নাম্বার। এরপরে 7 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। স্পেলিং, ইনকারেক্ট স্পেলিংটা জানতে হবে। এখানে আসলে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটা অ্যাপ্রিহেনশন, এটা সঠিক আছে। বোধশক্তি, এটা সঠিক আছে। ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি। ডুপ্লিসিটি, ছলনা, প্রতারণা, কপটতা, ভণ্ডামি, এটাও ঠিক আছে। এখানে আসলে বি নাম্বারটা ভুল ছিল। এক্সপ্লানেশন, যেটা আমরা বলি ব্যাখ্যা বা জবাব, এক্সপ্লানেশন, EXPLANATION, এটা হওয়া উচিত ছিল। এখানে আননেসেসারি একটা আই ব্যবহার করা হয়েছে, এটা ভুল। এরপরে বাক্যটা আমরা খেয়াল করি, ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ ইয়েট। মাইনর শব্দের অর্থ হলো অপ্রাপ্ত বয়স্ক। বলা হচ্ছে যেহেতু আমি অপ্রাপ্ত বয়স্ক, আমার বয়স হয়নি, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো গাড়ি চালাতে পারি না। গাড়ি চালাতে পারি না বলতে বোঝাচ্ছে যে আমার আসলে ড্রাইভিং লাইসেন্স নাই। তো ড্রাইভিং লাইসেন্স কেন হয়নি আমার? এর জন্য আমি গাড়ি চালাতে পারছি না, গাড়ি চালানোর অনুমতি আমার নাই, কারণ আমার আসলে এখনো বয়স হয়নি, আমি প্রাপ্তবয়স্ক হইনি। তো প্রাপ্তবয়স্ক না হলে তো আমাকে লাইসেন্স দেওয়া হবে না, তাই না? তাহলে এখানে কোনটা অ্যান্সার? বিং, ডিউ, ইভিডেন্টলি, সিন্স। সিন্স এটা মানে হলো যেহেতু। তাহলে সার্বিক বিবেচনা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, সিন্স আই এম মাইনর, যেহেতু আমি অপ্রাপ্ত বয়স্ক, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি গাড়ি চালাতে পারি না, এখনো গাড়ি চালানোর অনুমতি আমার নাই। এরপরে 9 নম্বর প্রশ্নটা খেয়াল করি, টু হ্যাভ কোল্ড ফিট মিনস। কোল্ড ফিট এটার অর্থ কি? কোল্ড ফিট এটার অর্থ কি? কোল্ড ফিট এটার অর্থ হলো ভয়ে কিংবা অনিশ্চয়তার কারণে সাহস হারিয়ে ফেলা, সোজা কথায় নার্ভাস হয়ে যাওয়া। মুখস্থ রাখতে হবে। কোল্ড ফিট মানে কি? পা ঠান্ডা হয়ে যাওয়া। কোল্ড ফিট এভাবে চিন্তা করতে পারি আমরা, কোল্ড ফিট ঠান্ডা, ঠান্ডা পা, এরকম ভাবে চিন্তা করতে পারি। তো পা ঠান্ডা হয়ে যায় কখন? যখন ভয়ে বা কোনো কারণে
আমরা নার্ভাস হয়ে যাই, তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। আমরা এভাবে চিন্তা করতে পারি মনে রাখার স্বার্থে। কোল্ড ফিট ভয়ে বা অনিশ্চয়তার কারণে নার্ভাস হয়ে যাওয়া। সি নাম্বার, টু বিকাম নার্ভাস। 9 এর উত্তর হচ্ছে সি, টু বিকাম নার্ভাস। এরপর 10 নম্বরটা খেয়াল করি, ড্যাশ দ্য হাসেলস অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। বলা হচ্ছে শহরের এই ব্যস্ততা কোলাহলের মধ্যেও, হাসেলস অ্যান্ড বাসেলস, চারিদিকে গাড়ির আওয়াজ, মানুষের কোলাহল, শব্দ, ব্যস্ততা, এই ব্যস্ততা কোলাহলের মধ্যেও, শহরের এই ব্যস্ততা কোলাহলের মধ্যেও শি হ্যাজ ফাউন্ড এ পিসফুল পার্ক টু টেক রেস্ট। একটা সুন্দর নিরিবিলি শান্তিপূর্ণ একটা পার্ক সে খুঁজে পেল একটু বিশ্রাম করার জন্য। তাহলে এখানে কোনটা হতে পারে? অ্যামিডস্ট, যার অর্থ হলো মধ্যে, অলদো যদিও, সিন্স যেহেতু, নেভারদ্যালেস তবুও। সার্বিক বিবেচনায় এটার অ্যান্সার হওয়া উচিত এ নাম্বার, অ্যামিডস্ট মানে হলো মধ্যে। অ্যামিডস্ট দ্য হাসেল অ্যান্ড বাসেলস অফ দ্য সিটি, শহরের এই কোলাহলের মধ্যেও, এই ব্যস্ততাপূর্ণ জীবনের মধ্যেও, শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, সে একটি নিরিবিলি পার্ক পেয়েছে বিশ্রাম করার জন্য। 10 এর উত্তর হচ্ছে এ, অ্যামিডস্ট। এরপরে 11 নম্বরটা আমরা খেয়াল করি, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি ড্যাশ আ হিরো। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত যে ক্লজ, এটা আসলে পাস্ট টেন্সের একটা বাক্য, হ্যাড দ্বারা শুরু হয়েছে। তার মানে স্বাভাবিকভাবে ইফ যুক্ত ক্লজ, আমরা যারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জানি তারা আমরা জানি যে ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট হয়, পরের ক্লজটাও পাস্ট হবে। আর যদি এগুলো জানা না থাকে, জেনে আসতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে আমাদের খুবই স্বল্প মূল্যের অনলাইন কোর্স রয়েছে। সেখানে বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ আছে, ধারাবাহিকভাবে ভিডিও ক্লিপ আছে, প্রত্যেকটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা সেখানে করা হয়েছে। সেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখতে পারেন। তো যেটা বলছিলাম, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড, যদি রানা বন্দি না হতো, যদি রানাকে বন্দি করা না হতো, হি ড্যাশ আ হিরো, তাহলে এখানে এটাও পাস্ট হবে, এই অংশটাও পাস্ট হবে, তাই না? তাহলে হ্যাজ নট বিকাম, এটা হওয়ার তো কোনো চান্সই নাই। উইল নট বিকাম, এটা হওয়ার কোনো চান্স নাই। হ্যাড নট বিকাম অথবা উড নট হ্যাভ বিকাম, এই দুটার একটা হবে। আসলে এখানে উত্তর হবে বি নাম্বার, হ্যাড দ্বারা শুরু হয়েছে। ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজটি যদি হ্যাড থাকে, সেখানে যদি হ্যাড থাকে, পরের ক্লজটিতে আমরা উড হ্যাভ ব্যবহার করব। এটা একটা নিয়ম, আমরা জানি, না জানলে জেনে নেন, মনে রাখেন। তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হবে বি নাম্বার, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি উড নট হ্যাভ বিকাম আ হিরো। বলা হচ্ছে রানা যদি বন্দি না হতো তাহলে সে হিরো হতো না। এটার মানে হলো যে আমাদের দেশে যেটা হয়, অনেক ক্ষেত্রে অনেক মানুষ জেল খাটলে, বন্দি থাকলে, সে বের হয়ে আসলে হিরোর মর্যাদা পায়, হয় না? আর যে জেল খেটেছে, নেতা, রাজনৈতিক নেতাদের ব্যাপারে এরকম একটা চিন্তাভাবনা থাকে যে জেল খেটেছেন মানে উনি নির্যাতন, জেল, জুলুম সহ্য করেছেন, তার মানে উনি অনেক বড় একজন নেতা হবেন, উনি একজন হিরোর মতো মর্যাদা পান, পপুলারিটি পান, এই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। এর পরের বাক্যটা আমরা খেয়াল করি, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এটার উত্তর হচ্ছে এ নাম্বার, মেটাফোর। মেটাফোর কি? মেটাফোর হচ্ছে সরাসরি দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করা। সরাসরি দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করা যখন করা হয়, তখন সেটাকে আমরা মেটাফোর বলি। এখানে হার্ট, হার্ট মানে কি? মানুষের হৃদয়, এবং গোল্ড মানে কি? সোনা। হার্ট আর গোল্ড কি এক জিনিস? হার্ট হৃদয়, মানুষের হৃদয় কি দ্বারা গঠিত? আমাদের শরীর কি দ্বারা গঠিত? আমাদের হৃদয়, আমাদের হাত পা কি দ্বারা গঠিত? রক্ত, মাংস, এগুলো দ্বারা গঠিত। আর গোল্ড কি? গোল্ড আর হার্ট কি এক জিনিস? না, আমরা হার্ট এবং গোল্ডকে তুলনা করছি। এখানে তুলনা করা হচ্ছে, মানুষের হার্ট রক্ত মাংস দ্বারা গঠিত, কিন্তু এখানে বলা হচ্ছে যে তার হৃদয়টা সোনা, সোনার হৃদয়। আসলে কি এটা হয়? দুটা ভিন্ন জিনিসকে যখন তুলনা করা হয়, তখন সেটাকে আমরা মেটাফর বলি। সেটা সিমিলিও হয়, তবে একটু পার্থক্য আছে। যাই হোক, এখানে আমরা সেটা আলোচনা করছি না। এখানে আয়রনি, পার্সনিফিকেশন, এই সংক্রান্ত যে ফিগার অফ স্পিচের যে আলোচনাগুলো প্রয়োজন আছে, আমাদের ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো ভিন্ন দুইটা জিনিসকে তুলনা করা হলে সেটাকে আমরা বলি মেটাফোর। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, গোল্ড এবং হার্ট দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করা হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার, মেটাফোর। এরপরে প্রশ্নে চলে যায়, দি অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাসের অ্যান্টোনিম কি? রিগোরাস শব্দের অর্থ জানতে হবে। রিগোরাস মানে হলো কঠিন। রিগোরাস মানে কি? কঠিন। এখন এটার অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ আমাদেরকে জানতে হবে। চ্যালেঞ্জিং, আমরা জানি চ্যালেঞ্জিং। রিগোরাস মানে কঠিন, যেটা চ্যালেঞ্জিং সেটাই কঠিন। এটা অ্যান্টোনিম হচ্ছে না। এটার উত্তর হবে আসলে বি নাম্বার, ফ্লেক্সিবল, সহনীয়, সহজ। এটা সঠিক অ্যান্সার। রেভেনাস, অত্যন্ত ক্ষুধার্ত, প্রবলভাবে কোনো কিছু চাওয়া। অত্যন্ত ক্ষুধার্ত, প্রবলভাবে কোনো কিছু চাওয়া, এটাও আসলে হচ্ছে না। এরপরে ডমিনেটিং, এটাও হচ্ছে না। রিগোরাস মানে কঠিন, কঠিনের বিপরীত কি হতে পারে? অ্যান্টোনিম যেহেতু চাওয়া হয়েছে। ফ্লেক্সিবল, আমরা বলি না লোকটা খুবই ফ্লেক্সিবল, নরম সরম, সহজ। তাহলে কঠিনের বিপরীত হচ্ছে রিগোরাস, এটার বিপরীত হচ্ছে বা অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল। এরপরে 14 নম্বরটা আমরা খেয়াল করি, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। বলছে
আধা ঘন্টার মধ্যে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করো, সাক্ষাৎ করো। ইনটু, অন, ফর, অ্যাট, কোন প্রিপোজিশনটা এখানে ব্যবহার করতে হবে? ফর আসলে হবেই না অর্থের দিক থেকে, অন হয় না, ইনটু এটা হচ্ছে না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাট। ছোট স্থান, পাড়া, মহল্লা, গলি, স্টেশন, বাস স্টেশন, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, লঞ্চ ঘাট, এরকম জায়গা বোঝাতে আমরা সেখানে তার আগে অ্যাট ব্যবহার করি, এটা মাথায় রাখতে হবে। তাহলে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। এরপরে এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স, যারা দমকল কর্মী তারা 5 ঘন্টা কাজ করেছে কি করার জন্য? ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে কি? আগুন, দাউ দাউ করে জ্বলা আগুন। তাহলে ফায়ার ফাইটার্সরা কি করে? আগুন জ্বালানোর কাজ করে না আগুন নেভানোর কাজ করে? অবশ্যই আগুন নেভানোর কাজ করে। তাহলে আগুন নেভানোর ইংরেজি কোনটা হতে পারে? পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন। আগুন নেভানো, এটার ইংরেজি হলো পুট আউট, আগুন নেভানো। তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হচ্ছে সি। পুট অফ দেরি করা বা বন্ধ করা, বন্ধ করে দেয়া, স্থগিত করে দেয়া। পুট অফের অর্থ পুট অন, পোশাক পরা, জুতো পরা, এটা অর্থে বোঝাতে পুট অন ব্যবহার করা হয়। পুট ইন স্থাপন করা, প্রবেশ করানো, ঢোকানো। এবং যেটা রয়েছে পুট আউট, এটা মানে হলো আগুন নেভানো। তাহলে সার্বিক বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর 5 আওয়ার্স টু পুট আউট দ্য ব্লেজ। দাউ দাউ করে জ্বলা আগুন নেভানোর জন্য দমকল বাহিনী যারা ছিল তারা 5 ঘন্টা ধরে কাজ করেছে। পুট আউট মানে আগুন নেভানো। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপ থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।